আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নাসিম। আমার এটা নতুন চ্যানেল। এখানে আসলে আমি যেটা করব সেটা হচ্ছে যে বাংলাদেশিরা যে এখানে যে অবস্থায় আছে বাংলাদেশের বাইরে, তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। অনেকেই বাংলাদেশের বাইরে থাকেন, তো তারা কি ধরনের কি সমস্যা মোকাবেলা করেন এবং কি ধরনের ঝামেলাগুলো হয়, থাকার জন্য কি সমস্যা, এবং কোথাও চাকরি করতে গেলে বা কাজ করতে গেলে কি কি কোয়ালিফিকেশনগুলো প্রয়োজন হয়, সেগুলো আসলে আমাদের জানার খুবই প্রয়োজন। এবং একটা দেশে আসলে মানুষ কিভাবে কখন কিভাবে থাকবে, কোথায় থাকবে, তার খরচটা কীরকম হতে পারে, তার ইনকামটা কীরকম হতে পারে, অনেক ধরনের সমস্যা আমরা ভুগি। তো এই সমস্ত সব কিছু নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। আজকে আমি একজন বাংলাদেশি ভাইকে আমার এই চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি। উনি হচ্ছেন মোহাম্মদ নাদিম হোসেন। উনি কিশোরগঞ্জ থেকে এসেছেন। এখন আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। ওনার কাছে জানতে চাইবো যে উনি এখানে কতদিন যাবত আছেন এবং কখন আসলেন, কি কাজ করেন, এবং মূলত এখানে এসে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হলেন, এগুলো বিষয়ে আমরা জানবো। তো চলুন ওনার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, নাদিম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ভাই আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার সম্পর্কে প্রথমে একটু বলুন, আর এখন কি করছেন সেটাও জানতে চাই। ভাই, আমি আমার পরিচয় হচ্ছে, আমি আসছি ইটনা কিশোরগঞ্জ থেকে। আর এখন আমি কর্মরত আছি ইউএ মল অফ দ্য এমারেটস। মাশাআল্লাহ, মল অফ দ্য এমারেটসে আপনি চাকরি করছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি জানতে চাই যে আপনি কত সালে এখানে আসলেন? আমি এখানে আসছি 2022 মে আর 1 মে সে। ওকে, ঠিক আছে। ভাইয়ের এমনিতে পরিবারে কে কে আছে? আলহামদুলিল্লাহ, আমার সবই আছে। আমার মা বাপ ভাই বোন সবই আছে, একমাত্র বউ নাই আর কি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আশা করি। মেসেজ পৌঁছে গেছে অলরেডি, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার বাবা মা অবশ্যই আপনার জন্য এটা করবেন। ইনশাআল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। সবারই লক্ষ্য থাকে একটা ভালো জিনিস, সেটা খারাপ কিছু না। তো জানতে চাইবো যে ভাই, এখানে আপনি যে মল অফ দ্য এমারেটসে জব করছেন, এটা কীরকম কাজটা করে আপনি কি পজিশনে আছেন এবং কাজ করে কীরকম মজা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সব দিক দিয়ে ভালো আছে। এখন কাজ করতে গেলে সমস্যা হবে, ভালো হবে, খারাপ হবে, সব কিছু মিলাই তারপরে আলহামদুলিল্লাহ শুকরিয়া। ভালো। আচ্ছা, যাই হোক, আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আসার পর আপনি বললেন 2022 সালে, না? হ্যাঁ, 22-23 দিকে আসলেন। তো এখানে আসার পর আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হলেন আর কি, ফেস করলেন আর কি, এটা একটু বলবেন কি? আমার মনে হয় সর্বপ্রথম সমস্যা হচ্ছে আমার যে বাসে জার্নি করার সমস্যা হইতো। আচ্ছা। যখন ডিউটিতে আসা যাওয়া করতাম তখন বাসে বা হায়াক্সে চলাফেরা করতে পারতাম না, অনেক বমি হইতো। তারপর বিশেষ করে খাবার, বাংলাদেশে থাকতে আমার সবচেয়ে অপছন্দের খাবারের মধ্যে মূলা ছিল, কিন্তু দুবাই এসে আমার সর্বপ্রথম খানা ছিল মূলা। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এই খাইতে খাইতে আলহামদুলিল্লাহ সব কিছুই মানে আনিছি। ঘুমের দিক দিয়েও সমস্যা হয়। ডিউটি থাকে সকাল 5টায়, ঘুমাই 12টা বাজে, ঘুমাইলে 4:30টায় 4টা বাজে উঠতে হয়। আর বাংলাদেশে থাকলে তো 10টা বাজে ঘুমাইলে 7টা বাজে উঠে হইতো। আর এখন 12টা বাজে ঘুমায় 5টা বাজে উঠা লাগে, 5-6 ঘন্টা ঘুমানো হয় আর কি। ঘুমের দিক দিয়ে অনেক সমস্যা হয়েছে। ঘুম, কাজ করার পরে যদি আপনি না ঘুমাইতে পারেন আপনি ক্লান্ত থাকবেন। এখন কাজ করে এসে না ঘুমায়া আবার ডিউটি, মানে দেখতে দেখতে রাত পোহা যা, আবার ডিউটি, আবার রাত পোহা, আবার ডিউটি, এরকম আর কি চলতেছে। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো যে আপনি বললেন বাস সংক্রান্ত যে সমস্যা, তো আসলে দুবাইয়ের বাস এবং বাংলাদেশের বাস এটা নিশ্চয়ই এক না, সেটা আপনি জানেন আমি জানি। এখন বাংলাদেশের লোকরা তো আর এই জিনিসটা বাংলাদেশের থেকে জানবে না, তো সেটা জানানোর জন্য আর কি প্রশ্নটা করা। আসলে দুবাইয়ের যে বাস বা মেট্রো আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হয়? নলকাটের বিষয়টা একটু জানতে চাচ্ছি, এটা একটু ক্লিয়ার করেন। নলকার্ড মেট্রো স্টেশনে যাওয়ার পর ওইখানে টিকিট কাউন্টার আছে, বাংলাদেশের বাস সিস্টেমের মতো টিকিট কাউন্টার, বাট এটা একটু ভিআইপি। সব কিছু বাংলাদেশে তো মানুষের কাছে জিজ্ঞেস করা লাগে কোন দিকে কি, বাট এটা সব কিছু লোকেশন দেওয়া আছে, সিগন্যাল দেওয়া থাকে, লোগো দেওয়া থাকে, ডানে যান বামে যান, ওই রকম দেখে আপনি টিকিট পাইবেন। ওয়ান টাইম টিকিট আছে আসা যাওয়া করার জন্য।
আবার আপনি যদি ফরএভারের জন্য টিকিট কিনতে চান তাহলে ওইটাও পাবেন, এবং বাহিরেও ফরএভারের জন্য টিকিট পাওয়া যায়। আচ্ছা, নল কার্ডটা যে প্রশ্নটা হচ্ছে যে নল কার্ডটা যে আমি কিনবো এটা কোথা থেকে কিনবো নল কার্ড? এটা মনে করেন মেট্রো স্টেশনের ভিতরেও পাওয়া যায়, আবার অনেক সময় সুপার আর মার্কেট নল আছে। কার্ডটা কি সেটা একটু বলবেন, নল কার্ডটা কি? নল এটা তো আমরা কার্ড- বাংলাদেশে থেকে যারা নল থাকে কার্ড বুঝবো না। এটা একটা ব্যাংক কার্ডের মতোই সেম, বাট এটা শুধু বাস আর মেট্রোর জন্য আর কি এটা হচ্ছে সীমাবদ্ধতা। জাস্ট ট্রান্সপোর্টেশনের জন্য আপনি এই নল কার্ডটা ব্যবহার করবেন। এটা একটা এটিএম কার্ডের মতো, এইটার মধ্যে আপনি টাকা ভরবেন, টাকা ভরে আপনি বাংলাদেশে যেমন মেট্রোতে কার্ড নিয়ে চলতে হয় ঠিক সেভাবে এখানে হ্যাঁ, বাস সেভাবে। এবং মেট্রোতে চলবেন সেটা। বাট বাংলাদেশের এটা তো মনে হচ্ছে ওয়ান টাইমের জন্য, একবার যাবেন, একবার মনে হয় একবার যাওয়া যায়, আসা যায় না। না আর না, এখানে বাংলাদেশে এরকম কার্ড আছে যেটাকে টাকা ভরে চালানো যায় মেট্রোর জন্য। আচ্ছা, এটা হয়তো বা আমি জানি না, সেম খুবই বাংলাদেশের দুঃখিত। মেট্রোর যে টাকা ভরে কার্ডের মধ্যে চলে ঠিক সেরকম এখানে। আর আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র মেট্রোর জন্যই ওই কার্ডটা ব্যবহার করা হয়, এটা এখানে নল কার্ড বলে। আর ওইটা হচ্ছে যে এখানে বাস এবং মেট্রো একসাথে হ্যাঁ ভাই। দুইটাতেই ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস যেটা আপনার মাধ্যমে আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যদি মেট্রো থেকে কার্ডটা ব্যবহার করে নামি, তো 20 মিনিটের মধ্যে আমাকে বাসে উঠতে হবে, না হলে আমার টাকা অতিরিক্ত কাটবে। হ্যাঁ ভাই, এটা একটা সমস্যা। মেট্রো স্টেশন, মেট্রো থেকে বাহির হওয়ার পর 20 সম্ভবত মিনিটের মধ্যে। 30 মিনিট থাকে এটা। 20 মিনিট, হ্যাঁ। আচ্ছা, 20 থেকে 30 আমি মিনিট। জানি 30 মিনিট। হ্যাঁ। ওই 30 মিনিটের মধ্যে আপনি যতক্ষণ ঘুরবেন মেট্রো ভাড়ার সাথে ওইটা ফ্রি, এটা আচ্ছা। ফ্রি, 1 আচ্ছা, টাকাও নল কাটা কার্ডে হয় না। সর্বনিম্ন কত টাকা ভরতে হয়? আমি যখন এখানে আসছি 3 বছর আগে, তখন 5 টাকা সর্বনিম্ন ছিল, আর এখন? 5, 10, 15, 20, আর এখন সর্বনিম্ন 20 দিরহাম। 20 দিরহাম। কিন্তু আগে এই 14 দিরহামের কম থাকলে আপনার কার্ড শো করতো না। আচ্ছা, আর 20 এখন দিরহাম। না, আগে 9 দিরহাম, আগে 14 দিরহামের কম থাকলে আপনি চলাফেরা করতে পারবেন না মেট্রো দিয়া। আচ্ছা। আর এখন 20 দিরহাম সর্বনিম্ন ভরা লাগে, কিন্তু 9.5 দিরহাম থাকলে আপনি চলাফেরা করতে পারবেন। আচ্ছা, এই হলো অবস্থা। আচ্ছা, এগুলো আমাদের নল কার্ডের। আরেকটা জিনিস জানতে চাইবো, কেউ যদি বাঙালির তো আমরা তো বুঝি না, কেউ যদি নল কার্ড ছাড়া মেট্রো অথবা বাসে চড়ে তাহলে তার কি হতে পারে? এই যদি দেখা গেলো কারো নল কার্ড আছে কিন্তু টাকা নেই নল কার্ড, টাকা নিয়ে অনেক সময় ফাইন আসে, যদি চেক করে তখন কি হবে? চেক করার অল টাইম পুলিশ ওই জায়গায় ডিউটি সিভিলে করে। থাকে, তারা হ্যাঁ, এটা check করে। তারপর সিআইডি অল টাইম তা হ্যাঁ, ওই জায়গায় তখন ওকে কি করবে? মানে পুলিশ ধরে কি থানায় নিয়ে যাবে না মারধর ফাইন করবে? ফাইন আসবে অনেক সময়। ওরকম যারা কিছু করবে না, শুধু তার আইডি কার্ডটা নিয়ে ফাইন দিয়ে দিবে। না, অনেক সময় যারা নতুন তাদের ক্ষেত্রে তারা যদি একটু বলে যে আমি নতুন, তাদের জন্য স্যাক্রিফাইস করে। আচ্ছা। আর অনেক সময় সব পুলিশ, সব মানুষ তো সমান না, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় স্যাক্রিফাইস করে, অনেক সময় ফাইন দেয় ফাইন দিয়ে দেয়। তাদের মন মতো আর কি, বাট রুলস ফাইন। ভাগ্য ভালো থাকলে আর কি, যদি তাকে নসিবে এইরকম আর কি বিষয়টা। হ্যাঁ, যদি নসিব ভালো থাকে তাহলে ফাইন দেয় না, হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে ফাইন দিয়ে দেয়। তো ফাইনটা কত টাকার মধ্যে আসে? এটা আমি সঠিক জানি না। আবার দেখেন মেট্রোর তবে বিষয় আমি যে যেটা জানি যে 300 থেকে 500 টাকার মধ্যে fine এরকম। আবার দেখেন মেট্রোর বিষয় যদি দেখেন, মেট্রোর ভিতরে সিস্টেম করা আছে ইমার্জেন্সি সিগন্যাল, এগুলার মধ্যে যদি আপনি ভুলবশতে হাত লেগে যায়, হ্যাঁ, ভুলবশতে তাইলে টান দেয়। হ্যাঁ, এগুলার টেনে মধ্যে বসে। ফাইন 2000 মানে টাকা। 2000। আর যদি স্মোকিং করেন 200 দিরহাম। হুম, এরকম, মানে এটা কোনো মিস নেই। হ্যাঁ, এটা মেট্রোতে বা বাসে যদি আপনি খাবার খান তাহলে ফাইন, ফাইন অবশ্যই দিতে হবে ফাইনে। বাধ্যতামূলক। আর মেট্রোতে যদি বাই চান্স যদি একটা ইমার্জেন্সি বাটন আছে ওটার আচ্ছা, মধ্যে কেউ চাপ যদি লাগলে, বোতলে পানি খায়, অনেক তৃষ্ণা পেলো, পানি খেলো, তখন কি ফাইন হবে? ওইটা সম্ভবত না, হবে না, ওইটা হয় না। অল্প যদি একটু কেউ পানি খাবে। অতিরিক্ত তৃষ্ণায় পানি খায়, পানির জন্য হয় না। যদি কেউ জুস খায়, যদি কেউ বার্গার বা অন্য বার্গার কেউ সমস্যা, খাবার খায়, জুস আর পানি সেম হ্যাঁ। একই তরল। না না, জুস খেলেও সমস্যা, কিন্তু পানি খেলে সমস্যা না, শুধু পানির বেলায় মাফ, আর বাকি হ্যাঁ, সবগুলোতেই ঝামেলা। এটা আমি যেটা জানি আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের নলকার সম্পর্ক আলোচনা গেল। তো আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে থাকার বিষয়টা। আপনি যে থাকছেন যে বাসা, এটা কি আমাদের বাংলাদেশের মতো যে বাসা ভাড়া নিয়ে থাকি যে আমরা একটা ফ্ল্যাট, এখানে কি এরকম না এটা স্বপ্ন এখানে? না, এটা মনে করেন এক এক কোম্পানির এক এক না না, আমি rules। বলছি যে আমি বাংলাদেশে থাকলে 15,000 বা 10,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে থাকতে পারি, কিন্তু এখানে কি আপনি এরকম একটা ফ্ল্যাট আপনি নিজে ভাড়া নিয়ে থাকতে পারবেন? এটা কি সম্ভব? এটা তো দেখেন স্পেশাল বা এটা বিশেষ স্বপ্ন করে না, এটা তো স্বপ্ন। আমরা যারা বাঙালি এরার পক্ষে স্বপ্ন। স্বপ্ন। বাট আপনি যদি কেন স্বপ্ন এটা জানতে চাইবো, কেন দেখেন স্বপ্ন? বিষয় হইতেছে গিয়া, আপনি যদি কাজের ক্ষেত্রে দেখেন এই সারা পৃথিবীতে বলেন সবচেয়ে হাই যে
লো কোয়ালিটির কাজ হয়েছে বাংলাদেশের, বাংলাদেশে? হ্যাঁ। স্যালারিও লো কোয়ালিটির। কারণ আপনি তো চাইলে আর 30-40 হাজার টাকা দিয়া আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে 50 হাজার টাকা দিতে পারবেন না। এখন ফ্ল্যাট ভাড়া দিলে ফ্যামিলি 30,000 এটা দেড়হাম। হ্যাঁ, দেড়হাম হচ্ছে বাংলাদেশে 1 লাখ প্রায়। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে হবে, নাহলে বাংলাদেশের টাকা বললে বুঝবেন না আর কি। না আর কি বাংলাদেশি টাকায় 30,000 টাকা স্যালারি, কারণ আপনার ফ্ল্যাট ভাড়া হচ্ছে গিয়া 15,000 দিরহাম, স্যালারি 1,000 দিরহাম, ফ্ল্যাট ভাড়া 15,000 দিরহাম। এটা তো সম্ভব না, আপনার রক্ত না হয় কিডনি বিক্রি করতে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে বেড স্পেস থাকতে হবে। এক এক কোম্পানির এক এক রুলস। যেমন আমি যেহেতু একটু আলহামদুলিল্লাহ একটা একটু হাই কোয়ালিটির কোম্পানিতে আছি, এই জন্য আর কি তারা আমাকে টাকা দেয়, আমি একটা বেড স্পেস নিয়ে থাকি। এটা আপনি নিজের হ্যাঁ, আর যদি কোম্পানি দেয় তাহলে এক রুমে 4 জন 5 জন 6 জন এইরকম থাকে, একজনের উপর আরেকজন থাকে। আচ্ছা, এটা একজনের উপর আরেকজন, এটা আবার মানুষ বুঝবে না, খারাপ কিছু ভাববে। এটা একটু ক্লিয়ার করবেন, একজনের উপর আরেকজন মনে করেন সিটটা হচ্ছে হ্যাঁ বেড স্পেস থাকে আর কি, একটা দুইটা তিনটা, কেউ নিচতলা, দুইটাতে হ্যাঁ তিনটাতে, মানে আমাদের যে চৌকি বলি আমরা বাংলা কথায়, সে চৌকির মতো আর কি। ফ্লোরে থাকে একজন, মধ্যে থাকে একজন, উপরে থাকে আরেকজন। কোম্পানির রুমে ফ্লোরে থাকে না। হ্যাঁ, আচ্ছা। যেমন এইগুলো এই যে বেড স্পেস যেগুলো, হ্যাঁ এগুলো এগুলো থাকে, আর কোম্পানিতে থাকে, বাট একজন উপরে আর একজন অনেক উপরে এরকম আর কি। বেড বলেন, হ্যাঁ নাহলে আবার অন্য কিছু বুঝবে মানুষ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, একটা রুমের মধ্যে 3টা বেড স্পেস থাকে পরপর, স্টেজ মতো, 3 তলা। দুইটা কোম্পানির রুম দুইটা থাকে, আর আমরা যেরকম আছি মাঝে মধ্যে 3টা থাকে, 2টা থাকে এরকম। একটাও পাওয়া যায়, যেমন টাকা বেশি থাকলে ভাড়াটা সম্পর্কে কোম্পানি তো ফ্রি, কোম্পানি যেটা দিব এটা ফ্রি, আর আপনি আর আমরা আমার মতো যারা থাকে ওরা তো টাকার শেষ নাই। যেমন আপনি হয়তো বা নর্মালি 800 থাকেন, আমি হয়তো বা নর্মালি 600-700 থাকি। তারপর আপনি চাইলে একলাও থাকতে পারবেন, 2-3 হাজার দিরহাম লাগবে। আপনার বেতন যদি হয় 2,000 দিরহাম, রুম ভাড়া যদি দেন আপনি 2,000, তাহলে তো হইতাছেন। এই টাকার উপরে ডিপেন্ড করে আর কি তা হয়। আচ্ছা, এখন আপনার বেড স্পেস কত এটা জানতে চাইবো। আমার এটা তো 600 দেওয়া লাগে। 600 দিরহামে, তার মানে বাংলাদেশি টাকা কত আসতেছে? প্রায় বর্তমান যে রেট আছে ওই রেটের উপর নির্ভর করলে প্রায় 20,000 20,000 হ্যাঁ এরকম পড়ে যায়। তার মানে দেখা গেল বাংলাদেশে আমরা যদি একটা ফ্ল্যাট 15,000 টাকা দিয়ে ভাড়া নিয়ে থাকতে পারি সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে, এক ইউনিট, ওটা এক ইউনিট থাকে আর কি। এখানে একটা বেড স্পেসের জন্য আমাকে দিতে হচ্ছে 20 থেকে 25,000। তা ওই বেড স্পেসটা মনে করেন কিরকম, হসপিটালে যে একটা রোগী শুয়ে থাকে সেম এতটুকু আর কি, জাস্ট এক্সাম্পল দিলেন। যা শুয়ে খালি ঘুমাও। আর এই যে আপনি একটু বেড থেকে বাইরে হইছেন, গোসল করে আসছেন, একটু কিছু দিবেন, ওই রকম অবস্থাও নাই আর কি, খুব কম নাই, একজন গেলে আরেকজন যাইতে পারে না। হ্যাঁ এরকম। আবার আরেকটা জিনিস, আমি সাতোতে থেকে আসছি, সেখানে দেখলাম যে ক্যাপসুলের ব্যাপারটা আপনি জানেন কি না? ক্যাপসুল আমি জানি না। ওটা হচ্ছে যে আপনি বেড স্পেসের কথা বলেন, এটা হচ্ছে তার 50%। ওটা হচ্ছে জাস্ট একটা আমরা ড্রয়ার খুলে না, ড্রয়ার খুললাম আর ভিতরের জিনিসপত্র রাখলাম। সেম ক্যাপসুলটা হচ্ছে এরকম, জাস্ট ড্রয়ারের মতো একটা বেড স্পেসের মতো, দুইটা ছোট ছোট, জাস্ট আপনি করে ভিতরে ঢুকে যাবেন, আপনি শুবেন আবার বের হয়ে আসবেন, এটাকে বলে ক্যাপসুল। আমি এই বিষয়ে বেশি জানি না। এক দুবাই তো কত রুলস আছে, কয়টা মারাত্মক সিচুয়েশন। যাই হোক, বাংলাদেশে যারা আমরা থাকি, আমি একটু বলতে চাই, বাংলাদেশে যারা আমরা থাকি তারা ভাবি যে বিদেশ না জানি কত 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 সুন্দর। হ্যাঁ বিদেশ সুন্দর যদি আপনার টাকা ইনকাম করতে পারেন, না যদি টাকা ইনকাম করতে চান তাহলে সেই পরিমাণে আপনার যোগ্যতা অর্জন করতে হবে। এখানে এসে আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যে এই দুবাই আসার পর আমি দেখলাম এখানে সবচাইতে বেশি ইন্ডিয়ানদের আধিপত্য বেশি। তারা বিভিন্ন হাইপার মার্কেটগুলো ওপেন করে রেখেছে। যদি আমি ভুল না করে থাকি, আপনার পিছনে একটা হাইপার মার্কেট দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাতে পারছি না, যাক। তো এরকম বিভিন্ন হাইপার মার্কেট থাকে। তো ইন্ডিয়া থেকে যারা আসে এইখানে এসে অনেক ধরনের সুপার মার্কেট ওপেন করেছে, যেমন লুলু, তারপরে আরো অন্যান্য ব্র্যান্ডের আছে, অনেক আনলিমিটেড শপ আছে, কফি শপ, সব রেস্টুরেন্ট। দেশটাই ইন্ডিয়ারা পরিচালনা করছে দুবাইয়ে, এবং বাকি যারা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হাই লেভেলে যারা আছে সব হচ্ছে ইন্ডিয়ান, এবং ক্যাশিয়ার লেভেলে যারা আছে সব হচ্ছে ফিলিপিনি মেয়ে, আর কিছু না। পুরুষ খুব কমই দেখা যায়, মনে হয় ভাগ্যে 1 লাখে একটা পুরুষ দেখা যায়, আর বাকি সব ফিলিপিনি ক্যাশিয়ার, মানে তারা এত বিশ্বস্ত। আর বাংলাদেশকে দেখা যায় কি, কোথায় দেখা যায়, একেবারে খুব নিচে কনস্ট্রাকশন। এই যে দেন আসলে ওইটা কোনো ফ্যাক্ট না, কোনো কাজেই শুধু না, আমরা যেহেতু মুসলমান কোনো কাজেই শুধু না। আপনি যদি, কিন্তু আসলে
আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে পজিশনটা কোথায় আর কি, বাংলাদেশিদের যে বহির্বিশ্বের মানুষ তাদেরকে কোন নজরে দেখে। হ্যাঁ, দেখেন এটা কনস্ট্রাকশনের কাজ করে, তারপরে দেখা গেল কি বিভিন্ন লো কোয়ালিটির মোছা, হোটেলের বিভিন্ন ডিশওয়াশের কাজ, অন্যান্য বিভিন্ন ধরনের এই ধরনের কাজ করে, বা তারা দেখা যাচ্ছে লেবার ক্যাম্পে থাকে, ড্রাইভিং করে। হ্যাঁ, বাংলাদেশে থেকে যারা এখানে আসে তারা কিন্তু খুব নিতান্ত খুব কষ্ট করেই থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আসলে বোঝা উচিত। যারা বাংলাদেশে থাকে তারা তো মনে করে যে না জানি কত টাকা ইনকাম করছে, অনেক টাকা। আসলে বিষয়টা কিন্তু তা না, এটা মানুষের পজিশনের উপর ডিপেন্ড করে, মানুষের যোগ্যতার উপর ডিপেন্ড করে। যোগ্যতাই সবকিছু, যোগ্যতার উপরে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি বাংলাদেশ থেকে মাস্টার্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আসছি, এখানে এসে কিন্তু আমার সার্টিফিকেটটা কোনো ভ্যালু হয়নি। ভ্যালু হইতাছে মানে অ্যাটাস্টেশন করে নিয়ে আসলাম, এখন আমি না একটা তাও job আপনি পেলাম, অ্যাটাস্টেশন একটা করে job নিয়ে পেলাম, আসছেন, হ্যাঁ। 50,000 টাকা লাগছে। আর ইন্ডিয়া হইলে এই জায়গায় লাগতো সর্বোচ্চ 10,000 সেটাই সর্বোচ্চ। এখানে আমি হাই প্রফেশনে বিষয় পেলাম কেন? কারণ আমার সার্টিফিকেট আছে certificate আপনার। আছে। কিন্তু যাদের সার্টিফিকেট নেই তারা কি করছে, তারা ওই একদম লো লেভেলেরই ওই যে কন্ট্রাকশনের কাজ করছে, কাজ কোনো ছোট নয়, বাট অনেক কষ্টের কাজ। হ্যাঁ, অনেক কষ্ট। 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসের রোদ থাকে। অথচ আমি আমার দিকে থাকান, আমি এক সময় কার ওয়াশে কাজ করতাম, 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস রোদ ছিল। বাট এখন তো আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া, অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহ এসি টেসি সব আর কি, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো লাগলো ব্যাপারটা শুনে। তো আপনার আর কি কি সমস্যা বা কি মনে হয়, মানে কি কি সমস্যা হতে পারে, বা কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়েছে এ পর্যন্ত বলবেন কি? সমস্যা তো অনেক আছে। দেখেন, আপনি যে পাকিস্তানের দিকে থাকান, নেপালের দিকে থাকান, বাংলাদেশের দিকে থাকান, তারা তাদের শিক্ষকতার যে যোগ্যতা বা অভিজ্ঞতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স আছে, রেস্টুরেন্টে যাইতেছে, কুকিংয়ে কাজ করতেছে। বাট বাংলাদেশেরা কোনো কুকিং নাই, কুকিংয়ে কেউ কাজ পায় না, কেউ ওয়েটারেও কাজ পায় না, কেউ ক্যাশিয়ারেও না, ও আচ্ছা, শুধু যেটা আমি ক্লিনার আর বলতে চাচ্ছিলাম ক্লিনার। সেটা ভুলে গেছি, সেটা বলে দিই। আমি যেমন বাংলাদেশ থেকে মাস্টার্সের সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে নিয়ে আসছি, এখন আমি একটা ভালো হাই প্রফেশনে জব পেলাম আর কি, আলহামদুলিল্লাহ। তো যদি আমার না থাকতো তাহলে এটা সমস্যা হতো। আপনার মাধ্যমে এটা জিনিস বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা কিনা এই ধরনের হোটেল কাজের সাথে আসতে চান বা করতে চান, দয়া করে আমি রিকোয়েস্ট করবো আপনারা শেপের কাজ শিখে আসতে পারেন। যেমন শেপের কাজটা এখানে কেউ দাম দেয় না, মানে বাংলাদেশে, কিন্তু আসলে বাইরের দেশে শেপের কাজের অনেক মূল্যায়ন। আপনি হাতের কাজ শিখে আসেন। অনেক দেশে, ইউরোপ কান্ট্রিতেও এইগুলা করা যায়। আমি বলবো যে বাংলাদেশ থেকে আসলে প্রথমে আপনি ড্রাইভিংটা শিখে আসেন। ড্রাইভিং, কুকিং এইগুলা আর কি থাকলে ভালো হয়। এগুলো আর ইলেকট্রনিক সার্টিফিকেট, এখন বর্তমান দুবাইয়ের যে অবস্থা, এই অবস্থায় সার্টিফিকেট মানে বাধ্যতামূলক। হ্যাঁ, এবং সার্টিফিকেটটা আগে যারা আসছে ওরা তো ভাগ্য ভালো, সমস্যা নাই। বাট এখন আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেছেন, ভিসা চেঞ্জ করতে হইলে অনেক বাংলাদেশে আছে পোস্ট অনেক নিচের ক্লিনারের, কারণ কোম্পানি পাইছে ভালো, একটু ভালো পোস্টে যাওয়ার, কিন্তু এখন সার্টিফিকেট ছাড়া ভিসা লাগায় না। আচ্ছা, এরকম সমস্যা। সার্টিফিকেট আনলেই হবে না, সার্টিফিকেট সত্যায়িত করে নিয়ে আসতে হবে। সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট লাগবে, এবং সত্যায়িত করতে হবে, হ্যাঁ, এবং ওইটা এখান থেকে মফা করতে হবে। মফা করার পর আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছে সেটা জানাই। সেটা হচ্ছে স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট ভিসাতে আসছিলাম। তো স্টুডেন্ট ভিসাতে আসলে যে সমস্যাটা হয়, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন, আপনার যত হাই কোয়ালিটির যেই আপনার একদম সবার লাস্ট যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে এডুকেশন মিনিস্ট্রি প্রথমত আপনার ইনস্টিটিউট থেকে সত্যায়িত করে নেবেন, এরপরে এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি, ওইখান থেকে আপনি এগুলো সত্যায়িত করে নিয়ে আসবেন। হ্যাঁ, আর যদি দুবাই আসেন তাহলে এখানে মফা করতে হবে। মফা করার পর ওই সার্টিফিকেটটা আপনার ভ্যালু হবে, আদারওয়াইজ এই সার্টিফিকেট আপনার ডুপ্লিকেট বলে এটা নেবেন আর কি, কোথাও গ্রহণ হবেন আর কি। এবং 10-12 বছরের জেল দেওয়া হয় ডুপ্লিকেট সার্টিফিকেট। যদি বাংলাদেশ থেকে বানিয়ে আনা হয় তাহলে 10 বছরের জেল দেওয়া হয় এবং ফাইন দেওয়া হয়। হ্যাঁ, নকল সার্টিফিকেট, হ্যাঁ, নকল সার্টিফিকেটের ক্ষেত্রে 10 বছর বা 5 10 বছর, হ্যাঁ, সাজা এবং ফাইনও দিতে হবে আপনার। হ্যাঁ, এরকম। তো এই ধরনের সমস্যার সম্মুখীন যেন আপনারা না হন, আমরা জাস্ট এই ভিডিওটা এটার উদ্দেশ্যে বানানো যেন আপনারা সবাই সচেতন থাকতে পারেন। এবং আসলে আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষের উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা। কারণ আমি চাই বাংলাদেশের যে কোনো লোকেই যে কোনো দেশে যাক, তারা যেন কোনো ধরনের ইলিগেল কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত না হয়, এবং কোনো ধরনের কোনো সমস্যার সাথে যাতে জড়িত না হয়, এবং তারা যেন সবসময় ভালোভাবে থাকতে পারে। এটাই হচ্ছে আমার আসলে উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর। তো
নাদিম ভাই, শেষ পর্যন্ত আপনার কাছে আবার ফিরে আসলাম। জানতে চাই আপনার অ্যাডভাইস কী এবং আপনার পরবর্তীতে আপনার কি করতে চাচ্ছেন, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি এখানে থেকে যাবেন না কি করবেন সেটা সম্পর্কে একটু বলেন। আর বাংলাদেশি ভাইদের সম্পর্কে কিছু বলেন, যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চায় তাদের সম্পর্কে বলুন। বাংলাদেশ থেকে যারা আসবে, আমার মনে হয় যারা আসার স্বপ্ন আছে বা স্বপ্ন দেখতেছে আসবে, তারা আমার মনে হয় ওই যে ড্রাইভিং লাইসেন্স না হয় সুডো, ক্যারেং না বেকু আছে, এক্সাভেটর বা ভেকো, বুলডোজার, এরকম কিছু কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে এই জায়গায় আসলে অনেক ভালো হয়। আর আমার মনে হয় অনেকেই দালালের মাধ্যমে আসে, দালালের মাধ্যমে না আসা ঢাকা কারওয়ান বাজারে একটা ওই ট্রান্সগার্ড কোম্পানি, এটা গভর্নমেন্টের কোম্পানি, এই কোম্পানির অনেক ভালো। এখান থেকে সরাসরি আসা যায়, সরাসরি কন্ট্রাক্ট, আপনার যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দিয়ে আসতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসতে পারবেন। আপনি কুকিং, শেফ কুকিং জানেন, আপনি ওই কাজেও আসতে পারবেন। আপনি যদি বলেন আপনি ইংলিশ জানেন সব, আপনি ওয়েটার বা সেলসম্যান হিসাবে আসতে পারবেন। আপনি আপনার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা দিয়ে আসতে এখানে আবার পারবেন। একটা কথা, আমাদের বাংলাদেশে তো এখন ভিসা বন্ধ, হ্যাঁ, ট্যুরিস্টদের জন্য আসা যায় না। তো ট্যুরিস্টদের জন্য যে এই যে ভিসাটা বন্ধ করলো, কিন্তু ইন্ডিয়া, নেপালি তাদের জন্য ওপেন। এখন বাংলাদেশিদের যে ভিসাটা বন্ধ করলো, কেন করলো এটা একটু বলবেন কি? ওইটা কোন কারণে, কোন ভুলের কারণে বাংলাদেশিদের ভিসাটা বন্ধ করে এটা আমার মনে হয় ওই বাংলায় একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল, এক্স্যাক্টলি এরকমই কিছু। একটু বলবেন, একটু বিস্তারিত বলেন কেন। একটু আমি যদি বল না করি, লাস্ট আমি একটা কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে যে আমরা বাংলাদেশের গোল্ড কালার একটা জিনিস আছে তামা বলা হয়, হ্যাঁ, ওরা কাজ করে 16-17 বছর ধরে, অথচ উনি তামা চুরি করে নিয়ে বিক্রি করে আস্তে আস্তে নিজের মতে নিয়ে বিক্রি করতে। ওনার কাছে বিশ্বস্ত ভাইবে তালা দিয়ে রাখছেন সব কিছু ওনার আন্ডারে, কিন্তু উনি পলিথিনে বইরা নিয়ে বিক্রি করতো লুকায়া লুকায়া, কেউ জানতো না। হঠাৎ করে সিকিউরিটি দেখছে, সিকিউরিটি দেখার পর বলতেছে তুমি এখানে কেন আসছো, বলতেছে এমনি। তারপর ওই সিকিউরিটি আবার কন্ট্রোল রুমে নক করছে, ওরা সিসি ক্যামেরা চেক করছে, চেক করার পরে দেখা উনি তামা ভিতরে পড়ছে। ওই দুবাই আবার তামা অনেক দাম, এই 200-300 দিরহামের মনে হয় জিনিস না, কত টাকার জিনিস হবে, উনি লুকাইতে হয়েছে। বাট উনি একবার নেয়, উনি এরকম কতবার নিছে হিসাব ছাড়া। আচ্ছা, এই কাজকর্মের কারণে হয়তো বা বন্ধ হতে পারে। হ্যাঁ, শুধু এটা আপনি শুধু একটা এক্সাম্পল একটা বললেন, একটাই জানেন, কিন্তু এরকম অনেক আছে। এক্সাম্পল জানেন তো একটাই বললেন। তো এরকম দুবাই, শারজা, এরকম যারা যারা এখানে আছে তাদের ওইখানে যত জায়গায় গেছে বাংলাদেশিরা, তারা প্রত্যেকে না এরকম এরকম কিছু একটা অকারেন্স করে বাংলাদেশের যে একটা মান সম্মানটা এখানে বহির্বিশ্বে নষ্ট করেছে। সেই জন্য কি এখানকার সরকার বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা নাদিম ভাই, শেষ পর্যন্ত আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকে বাংলাদেশের থেকে অনেক কোয়ালিফাইড হয়ে এসেও দেখা গেল যে এখানে যোগ্যতা সম্পূর্ণ কাজ পাই না। হ্যাঁ, তো আসলে ঘটনা কি, আমি যে বাংলাদেশে এত এক্সপিরিয়েন্স হলাম, যোগ্যতা হলাম, এখানে কি দুবাই এসে কি এটা কি কোনো ভ্যালু হবে না এটার, নাকি আমাকে আবার দুবাই এসে এটা কাজ করতে হবে? ভাই দেখেন, আপনি পড়াশোনা করছেন, যোগ্যতা আছে, কোন কাজের উপর যোগ্যতা আছে ওইটা দেখতে হবে। আচ্ছা, আর আপনি বাংলাদেশে আগে ঘুরতেন ফিরতেন, পড়াশোনাও করতেন না, তাহলে তো আপনার যোগ্যতা নাই। আচ্ছা, এখানে কনস্ট্রাকশনের কাজ করতে হবে। আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনি কম্পিউটার চালাইতে পারেন, ইংলিশে কথা বলতে IT পারেন, সেক্টরে, হ্যাঁ, হ্যাঁ আপনি ইংলিশে কথা বলতে পারেন, ইউএর এমন কোনো জায়গায় আপনি ইনশাল্লাহ আশা করি কাজকে পাইতে পারেন। কারণ ইংলিশেই সব কিছু, হ্যাঁ ইংলিশের উপরেই সব কিছু। আপনি সেলসম্যান এবং ব্যারিস্টা যারা আছে, ওদের ব্যারিস্টারও চাহিদা আছে। বাট আমার মনে হয় না এখনও ব্যারিস্টা আমি ইউএতে একটাও দেখছি, সব ফিলিপিনের ব্যারিস্টা। আমি যাদের সাথে কাজ করি সবাই ফিলিপিন, সবাই ব্যারিস্টা, একমাত্র আমি তাদেরকে হেল্প করি আর কি। আপনি হেল্পার হিসেবে? হ্যাঁ, আমি হেল্প হিসাবে তাদেরকে। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝতে পারলাম আপনার কথার মাধ্যমে, যদি বাংলাদেশে আপনার যতই এক্সপিরিয়েন্স থাকুক এখানে এসে কোনো কাজে লাগবে না, বাংলাদেশের সার্টিফিকেট থাকলে এখানে বেলে দেবে না, এখানে আপনার নিজস্ব কাজও লাগবে, কাজে লাগবে, পড়াশোনা সবই লাগবে আর কি, সবই লাগবে। তারপরে দেখা গেলো আপনি যদি 2 বছর এখানে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, তারপরে যদি আপনি প্রতিষ্ঠান চেঞ্জ করতে চান, তারপরে কি আপনার স্যালারি বা ইনক্রিমেন্ট এগুলো আরও হবে। হ্যাঁ, আর এক কোম্পানিতে আপনি যদি তাহেন কাজ করতে করতে হয়তো বা সুপারভাইজার হইতে পারবেন, তখন আপনার বেতন আর একটু বাড়বে, তখন সুপারভাইজার থেকে আর একটু সিনিয়র। ভিসার মেয়াদটা কত দিনের কাজের ভিসার মেয়াদ? সম্ভবত বাংলাদেশ থেকে আসার পর 3 মাস, ওরা বাংলাদেশে যখন আপনার জন্য ভিসা দিবে 3 মাস মেয়াদ তো। হ্যাঁ,
ওই 3 মাসের মধ্যে মানে 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি আসা যায়, আসার পরে আর কি লেবার ভিসাটা এটা কত দিনের? ভিসা 2 বছর করে থাকে আর 2 কি, বছর করে? একবার লাগাই 2 বছর আর কি চলা যায়, 2 বছর পর পর আবার নতুন করে ভিসা লাগাইতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি নেক্সট কোনো এপিসোডে আবার অন্য কাউকে নিয়ে আসবো। তো শেষে আপনি কিছু বলবেন কি বাংলাদেশি ভাইদের জন্য? কি বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা আমি মনে করি কাজ আর শিক্ষাগত যোগ্যতা সব কিছু থাকলে তারা ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে সাকসেস হতে পারবে। সৎ পথে তাহা লাগবে, ইনশাআল্লাহ সাকসেস হবে। ওকে, ঠিক ধৈর্য আছে। ধরতে হবে উপরওয়ালার জি, কাছে। ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকে আমাদের এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশিদের যত বড় বড় কোম্পানিগুলো আছে তারা যদি দুবাই আসেন, তা দুবাই এসে যদি ইনভেস্ট করেন তাহলে ভালো ব্যবসার জন্য একটা ভালো প্লেস। আমি সবাইকে ইনভাইট করছি বাংলাদেশ থেকে আসুন, এবং এখানে যা একটা বাংলাদেশিদের সম্মান সেটাতে অন্তত একটু উন্নত করার চেষ্টা করুন। দুবাই খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি কোনো ইনকাম ট্যাক্স ছাড়াই ভালো ইনকাম করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে। ওকে, থ্যাংক ইউ। আবার দেখাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।